পশ্চিমবঙ্গে এরকম ইচ্ছাকৃতভাবে একটা অশান্তি করানোর প্রয়াস শুরু হয়ে গেছে। মোথাবাড়িতে যা হয়েছে সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং তার এই সরকারের প্রশাসন সব কিছু জানতো, এবং কিছু কিছু তার আবার সহযোগীরা আর কি যদি এরকম নেয় তাহলে ভোটের পরে তো আরও টকবক টকবক করে ফুটবে 1000 ডিগ্রি টেম্পারেচারে। কি মমতা ব্যানার্জি অ্যান্ড কিং বা দল তারা হয়তো এটা এইরকম ধরনের ঘটাচ্ছে, কারণ এইভাবে যদি রাষ্ট্রপতি শান্ত এসে যায় তাহলে তো ভোটে হেরে যাবে, তারপর ওরা দেখো আমি কিন্তু জিততাম। সেই চিন্তাভাবনা ওনার মাথায় কুড়ে কুড়ে খাচ্ছে। উনি তো বুঝে গেছেন আমি সিটে বসছিলাম, এখন আর সিটিং নেই, আমার তো এবার শেষ, আমাদের পথে বসতে হবে। স্যার, বাংলায় বিধানসভা ভোট, রানাঘাটের প্রাথমিক শিক্ষককে মালদার যে ঘটনা, এই সমস্ত কিছু দেখে কি আন্দাজ করা যাচ্ছে হ্যাঁ বাংলায় ভোট চলে এসছে? হ্যাঁ, একেবারেই স্বাভাবিক যে এখন তো ভোটের মানে জল গরম হয়নি, মানে ভোট হবে যেদিন তার তো জল গরম হয়নি, এটা নির্বাচনী প্রচার হচ্ছে, তার আগেই যদি এরকম মানে হিংসাত্মক আচরণ নেয় তৃণমূল কংগ্রেস এবং কিছু কিছু তার আবার সহযোগীরা আর কি যদি এরকম নেয় তাহলে ভোটের পরে তো আরও টকবক টকবক করে ফুটবে 1000 ডিগ্রি টেম্পারেচারে। কিন্তু এই মানে অনুব্রতর কথায় হচ্ছে কি ওই চড়াম চড়াম শব্দ হবে, এটা খুব স্বাভাবিক যে সুতরাং সেটা তো শুরু হয়ে গেছে। মানে তৃণমূল আপনি বলছেন অলরেডি তাদের মাসাল পাওয়ার দেখানো শুরু করে দিয়েছে। এই যে কারণ আপনি দেখুন প্রথম দুটো সংখ্যালঘু সপ্তাহখানেক আগে তারা এর বলি হলো, একটা দক্ষিণ চব্বিশ পরগনা অনেক দূর আর একটা হচ্ছে হাড়োয়ায়, তারা তো অটোমেটিক বলি হয়ে গেল। এখন তো ভোট শুরু হয়নি, ভোট শুরু হলে আরো সাংঘাতিক হয়ে যাবে। এই যে মোথাবাড়ির যে ঘটনাটি ঘটলো, এই রকম ঘটনা কি আস্তে আস্তে আরো ঘটতে পারে মনে করছেন, আশঙ্কা করছেন আপনি? এটা মনে হয় মমতা ব্যানার্জি অ্যান্ড কিং বা দল তারা হয়তো এটা এইরকম ধরনের ঘটাচ্ছে, বুঝলে, এরকম ধরনের হয়তো ঘটাতে পারে আমি মনে করছি, অনুমান করছি, কারণ এইভাবে যদি রাষ্ট্রপতি শান্ত এসে যায় তাহলে তো ভোটে হেরে যাবে, তারপর ওরা দেখো আমি কিন্তু জিততাম, মানুষ আমাকে ভোট দিত, কিন্তু রাষ্ট্রপতি শাসন করিয়ে না আমাকে হারিয়ে দিল। কারণ এগুলো হারবে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, সেটা সবাই জেনে গেছে, সেই জন্যেই এই নানা রকমের পন্থা অবলম্বন করছে। কারণ মোথাবাড়িতে যা হয়েছে সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং তার এই সরকারের প্রশাসন সব কিছু জানতো, না হলে যেখানে ঘটেছে 7 ঘন্টা 9 ঘন্টা ধরে পুলিশ কি যায় না, থানার লোকাল পুলিশ যায় না, এখন তো ফেসবুকের যুগে সবাই জেনে যাচ্ছে, সব জায়গায় হচ্ছে, উনিও জানছেন না, ওনার ইন্টেলিজেন্স যাচ্ছে না, কেউ জানছেন না, কোনো কিছু হলেই তো ওনার ইন্টেলিজেন্স সব কিছু হচ্ছে বলে দেয়, আমাকে ব্যক্তি করে ফোন করে আপনি ওই জায়গায় ওই ধর্নায় যাবেন না, ওই জায়গায় ধর্নায় যাবেন না, মানে পোস্ট দিচ্ছি তার আধা ঘন্টার মধ্যে, তাহলে এটা উনি জানতে পারেন না। অর্থাৎ এগুলো ইচ্ছাকৃত, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম ইচ্ছাকৃতভাবে একটা অশান্তি করানোর প্রয়াস শুরু হয়ে গেছে। কিন্তু স্যার এইখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় আপনি সন্তুষ্ট? না, একদম নির্বাচন কমিশনের ভূমিকা সন্তুষ্ট না। প্রথম কথা, মানুষ তারা 2-4 জন আন্দোলনে করবে, আমার নাম কাটা গেছে, আমার এই করে গেছে, শুধু মুসলমানদের নয়, এই উত্তর 24 পরগনা নদিয়ার কয়েক হাজার হাজার হিন্দু ভাই বোনের তাদের নাম কাটা গেছে। সুতরাং এটা কিছু পরিমাণ হতে পারে, হ্যাবক পরিমাণে কি করে হবে বা হোক, অনেক আগে সেগুলোকে ফয়সালা করে দিন। এখানে নির্বাচন কমিশনের ব্যাপক গাফিলতি, অন্যান্য রাজ্যে তো হচ্ছে, এরকম তো হচ্ছে না, তাহলে এইটাই কিন্তু মানে বিজেপির ক্ষেত্রে কিন্তু একটা মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে। কিছু মুসলমান তারা ভেবেছিল যে তৃণমূলকে ভোট দেবো না, অন্য কাউকে দেবো, কিন্তু তারা এই যন্ত্রণার জন্য না তারা কিন্তু তৃণমূলকে আবার ভোট দেবে। এই কিছু ক্ষেত্রে এইটা বিজেপি কিন্তু ভুল করছে, যে মানুষকে হয়রানি করে তো আর ভোটে জেতা যায় না, সেইটাই কিন্তু নির্বাচন কমিশন মানে তো সবাই বলবে যে বিজেপির আন্ডারে, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে আছে, বিজেপি বিরোধী দল বলবে। সুতরাং এটা কিন্তু নির্বাচন কমিশনের আরও বেশি কড়া হলে ভালো হতো, মানে সমস্ত ক্ষেত্রে ওই এসআইআর নিয়ে আরও বেশি কড়া হলে ভালো হতো। রিসেন্টলি যদিও উনি নির্বাচন করা হয়েছেন, কিন্তু আরও অনেক আগে থেকে আরও বেশি কড়া হলে আরও ভালো হতো।
কিন্তু কোথাও গিয়ে কি স্যার মমতা বন্দ্যোপাধ্যায় হারের গন্ধ পাচ্ছেন, বা তিনি মস্তিষ্ক প্রসূত কারণ ঠিক নেই, যেটা বিরোধী দল বারবার বলে আসে, কারণ তিনি যে কোনো জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন একদম ভাষার নিম্নমান তিনি প্রয়োগ করছেন, যা কিছু বলে দিচ্ছেন, এটা একজন সিটিং মুখ্যমন্ত্রীর মুখে কতটা শোভা পায়? এখন উনি তো বুঝে গেছেন আমি সিটে বসছিলাম, এখন আর সিটিং নেই, আমার তো এবার শেষ, আমাদের পথে বসতে হবে। সেই চিন্তা ভাবনা ওনার মাথায় কুড়ে কুড়ে খাচ্ছে। আর মানে একজন ভাইপো আছে না, জনৈক ভাইপো, তার কি হাল হবে সেটা তো জানে না। নানা রকমের দুর্নীতি উমুক ফুমুক সেই নিয়ে তার অ্যালিগেশন আছে। তাহলে সেখান থেকে যদি তার কিছু হয়ে যায়, এই চিন্তা ভাবনায় উনি কিন্তু একেবারে মাথায় ওনার আর কিছু নেই। কি খাচ্ছে, মানে চাটা জলের মতো করে ঢকঢক করে খেয়ে নিচ্ছে, পরে দেখলো জিভটা পড়ে গেছে, কারণ ওনার মস্তিষ্ক একদম ঠিক নেই। এই মানুষের মুখ থেকে যখন খাবার কেউ কেড়ে নেয়, হাত থেকে যখন শক্তি কেড়ে নেয়, তখন কিন্তু তার সে ভুল বকতে শুরু করে, এটা সাধারণ ব্যাপার। মুখ্যমন্ত্রীও তাই। না হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে কোনো দল বর্ণ জাত নির্বিশেষে তাকে সম্মান করা উচিত। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মান করা উচিত। সেই সম্মানটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না করে, এর থেকে মানে বাঙালি হিসাবে চরম অপমানজনক মানে পরিস্থিতির মধ্যে জীবনে কোনোদিন আর পড়তে হয়নি আমার। স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা জায়গায় সভা করলেন, একদম মঞ্চের ওপর থেকে তিনি জনতার উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা আমাদের পরিবার। এই জনগণ যে তাদের পরিবার, এটা কি ভোটের আগেই মনে পড়ে? সেটাই, জনতা আমার যদি পরিবার হয়, উনি ওই ওরা ওই স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, ঠিক আছে, তাহলে লোক চিকিৎসার জন্য এখান থেকে ওই দূরে যাচ্ছে কেন? এখানে নাকি সব কিছু খুব ভালো, ওই যে জনতা আমার পরিবার খুব ভালো, তাহলে আপনি চোখের জন্য বিদেশে ডাক্তার দেখাতে যাচ্ছেন, আর ওই যে ফলতায় আপনার ওই ডামনাবার এলাকায় আপনার ওয়াইফকে সেখানে নাম পাঠিয়ে দিয়েছেন, যা প্রেশার মা, যা প্রেশার মা, বাবা আপনি দিচ্ছেন বিদেশে পাড়ি, আর আপনার ওয়াইফকে নাম বলছে তুই ওখানে প্রেশার মা। এরা মানুষের চোখ খুলে গেছে। আর মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিধানসভায় কি দুয়ারে কিছু না কিছু নিয়ে আসছেন। এখন মুখ্যমন্ত্রী যেখানে সভা করছেন দুয়ারে স্বাস্থ্যের কথা বলছেন, প্রত্যেকবার বিধানসভার আগে দুয়ারে কিছু আনা জরুরি। দুয়ারে আর চলছে না, আর দুয়ারে আর চলবে না, কারণ দুয়ারে 1,500 টাকা, এই যে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা, তারা নিয়ে কি করবে? মোদিজি তো বলে দিয়েছে অমিত শাহজি 3,000 টাকা দেবে, তার দরকার নেই তো আর লক্ষ্মীর ভাণ্ডার মানুষরা নেবে কেন? বেকার ভাতা 1,500 টাকা, সেখানে বলে দিচ্ছে 4,000 না 5,000 টাকা দেবো, তাহলে তো মানুষকে তো ওই দিকেই চলে গেছে, মানুষ অলরেডি চলে গেছে। এবং ডিসেম্বরের মধ্যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। রাজ্যের যুবক যুবতীদের, শিক্ষিত যুবকদের মনে আনন্দ যে এত বছর তারা পরীক্ষা দেয়নি, তাদের বয়স চলে গেছে, তাদের 5 বছর বাড়িয়ে দিয়েছে, 45 বছর। সুতরাং শিক্ষিত ছেলেমেয়েরাও একদম কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসকে বয়কট করবে, বিজেপি অথবা অন্য কোনো দলকে ভোট দেবে। আবার অন্যদিকে চুঁচুড়ার যে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনি প্রচারে বেরিয়ে বলছেন এই ভাতা আছে সেই ভাতা আছে, কিছু করার দরকার নেই। সত্যি দেখুন, ভাতা তো ওনার নিজের পয়সায় দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকায় দিচ্ছে, তাহলে এটা বড় কথা কি? নতুন কিছু করেছে, চাকরি বাকরির কিছু করেছে, বাইরে থেকে কিছু কলকারখানা এনেছে, এটা কিছু করেছে, বাইরে থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরত এনেছে, এরকম নতুন কিছু করুক, নতুন কিছু করে তবে ভোটের বড়াই করতে পারে। কিন্তু এই দান ধ্যান দিয়ে এগুলো আর খাবে না। মানুষ বুঝে গেছে যে তাদেরকে বোকা বানিয়ে বানিয়ে তাদেরকে অকর্মণ্য করে দিচ্ছে, কর্মহীন করে দিচ্ছে ওই কিছু পয়সা দিয়ে। কিন্তু আদি জিনিসটা কর্মসংস্থান থেকে ভারত পশ্চিমবঙ্গবাসীকে বিমুখ করছে। সুতরাং সবাই এর উপযুক্ত জবাব দেবে ভোটে। স্যার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমার শেষ প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটি মন্তব্য করেছেন যে অমিত শাহের টাক মাথায় তিনি সবুজ আবির মাখাবেন 4 তারিখে। এই মন্তব্য আপনি কিভাবে দেখছেন? টাক মাথাটা বলার কোনো দরকার ছিল না তো, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে শেষে সবুজ আবির মাখাবো, 4 তারিখে সবুজ আবির মাখা হবে আপনি মনে করছেন? ওটা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে। নিজে দেখবেন হয়তো ওই গেরুয়া আবির হয়তো মেখে বরণ করে, হ্যাঁ নিজে হয়তো বরণ করে নিয়েছে। এখন তৃণমূলের অনেক লিডার তারা গণনার শুরুর থেকে দেখবেন পাল্টি খেয়ে বলেছে আমি তোমার কাছে। যেভাবে তৃণমূল ক্ষমতা আসার পরে সিপিএমের লিডাররা রাতারাতি বলেছে আমি তোমার দলে এসেছি, বাবা মারপিট থেকে বারণ, ঠিক এরকমভাবে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুরু করবে। কারণ আবিরের পয়সা যখন করেছে, তাহলে আবিরটা আগে উনি গেরুয়া আবির নিজেই খেলবে।